জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানায় আরএসএফ। জোর দেয় দেশের সংবাদ মাধ্যমের কাঠামোগত সংস্কার ব্যবস্থা নেওয়ার উপর। 150 সাংবাদিকদের বিরুদ্ধে তদন্তবিহীন হত্যা মামলা দায়ের করার বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেন ডক্টর ইউনূস। তার সরকার এ চর্চায় ইতি টেনে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 167 জন সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি জানান, এতে তাদের কাজের কোনো বাধা আসবে না, শুধু সরকারি কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত হবে। বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফজল কবির খান। সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সারা দেশে রেলের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে অভিযান চলছে। খুব শীঘ্রই সৈয়দপুর রেলওয়ে বেদখল হওয়ার জমিও উদ্ধার করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। এই যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা, সেটা থেকে কারণ থেকে আপনার সূর্যের আলো তো কেনা লাগে না, কিন্তু আমার তো গ্যাস তো কিনতে হয়, কয়লা তো আমার কিনতে হয়। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে, সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। বেশ অনেকটা জমি আমরা আবার রেলের মালিকানায় ফিরিয়ে নিয়ে আসছি। নতুন নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। এজন্য নতুন কমিশনকে কথা কম বলে কাজ বেশি করার অনুরোধ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আলাল বলেন, এর আগে প্রধান ও আইন উপদেষ্টা নির্বাচন নিয়ে কাজ শুরু হওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, তা বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে। এছাড়া বিএনপি যে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে, সেক্ষেত্রে সংস্কার পরে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারের জন্মদাতা বিএনপি। ক্ষমতায় গেলে শহীদ জিয়ার 19 দফা সহ মোট 31 দফা সংস্কার করা হবে। সংস্কার শব্দ এবং সংস্কারের যে আকৃতি, এটা তো বিএনপির হাতে তৈরি। সুতরাং আমরা সেই সংস্কারের পক্ষে থাকবো না এমনটা তো চিন্তা করাই দূষণীয়। এই সংস্কারের মধ্যে এসে পরবর্তীতে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী নেতারা এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং লক্ষ্য তো সবার এক, কিন্তু অন্তহীন সময় তো সেজন্য সংস্কারের জন্য নেওয়া উচিত হবে না। রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন এবং সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সিএমএম আদালতে বেগম আফনান সুমি ও মেহেদী হাসানের আদালত থেকে এ আদেশ দেওয়া হয়। তবে এদিন আসামিদের হাজির করা হয়নি। আইনজীবীরা জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে যাত্রাবাড়ী থানার একই মামলায় 2 দিনের রিমান্ডে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র্যাব 2-এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তাদের রিমান্ড শেষে নিয়ে আসা হয় আদালতে। উত্তরে যে মেয়র ছিলেন আতিকুল ইসলাম, ওনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা হত্যা মামলাতে তাকে 5 দিনের রিমান্ড শেষে অদ্য আদালতে তার সেই রিমান্ডের জবাব সহ তাকে আদালতে হাজির করা হয় এবং সেই হাজির করার পরে তাকে আজকে অন্য কোনো মামলায় সোনেস দেখানো হয় নাই। যখন তারা জামিনের দরখাস্ত দিবে তখন জামিন শুনানি হবে, তখন আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে জামিন দিতেও পারেন, আবার জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করতে পারেন। আজকে তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হবে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমলেও কয়েক সপ্তাহ ধরে চড়া আলু। দাম বৃদ্ধির কারণে হিসেব মজুরদারদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, আর খুচরা বিক্রেতাদের অভিযোগের তীর
আড়তদারদের দিকে। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় নভেম্বরের শুরুতে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ঠেকেছে ৭০ থেকে ৭৫ টাকায়। সেই হিসাবে ৩ সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। তবে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর চলতি সপ্তাহে কমেছে পেঁয়াজের দাম। ১০-১৫ টাকা কমে দেশি পেঁয়াজের ১০০ থেকে ১২০ টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আড়তদারদের কাছ থেকে বেশি দামে আলু কেনার অভিযোগ খুচরা পর্যায়ের বিক্রেতাদের। আর আলুর দাম নাগালের বাইরে মন্তব্য করে ক্রেতারা বলেছেন, মৌসুমি অনুযায়ী কমেনি পেঁয়াজের দামও। গত সপ্তাহ ফুলকপি আসলে ভালো, যেটা ৫০-৬০ টাকা পিস, এই সপ্তাহ ও ৫০-৬০ টাকা পিস। আমরা কোনো সবজির দামে বর্তমানে বাড়ে না, সীমিত ভিতরেই আছে। এখন কপির দাম একটু আগের চেয়ে একটু কম, আগে ছিল ৭০-৮০, এখন ৫০-৪০-৬০। মানে দেখেন যে ৩৫০ টাকা পারলে এখন সিজন আসছে, এরপরেও শীতকাল সবজি এত বাড়ার পরেও আলুর দাম এই অবস্থা, ৩৫০ টাকা পারলাম। গত সপ্তাহ দেশি পেঁয়াজের বাজার ছিল ১৪০-১৫০, আজকে বেচতেছি ১১০ টাকা। এদিকে সারা দেশে সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে স্বস্তি মিলছে না সবজির দামে। বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের পরিমাণ, কিছুটা কমেছে দাম। ময়মনসিংহের বাজারে পাইকারি পর্যায়ে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ৭ টাকা। তবে খুচরা বাজারে টানা যাচ্ছে না দামের লাগাম। পাইকারি ৭০ টাকার কাঁচা মরিচ খুচরায় বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। ৮০ টাকার সিম খুচরায় ১২০ টাকা। ৪০ টাকার শসা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা। ভরা মৌসুমেও নওগাঁয় সব ধরনের সবজির দাম চড়া। পাইকারি বাজারে ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, খুচরা বাজারে যা আরও বেশি। এদিকে সামুদ্রিক মাছে ভরপুর দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। এতে কিছুটা কমেছে মাছের দাম, তবে ইলিশের যোগান কম থাকায় বছর শেষে এসেও হতাশ হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। কেজিতে দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন স্টলগুলোতে। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, সরাসরি চলে যাব তার কাছে। সানি, কতগুলো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে? আর আজ তো শুক্রবার, ছুটির দিন, দর্শনার্থীদের সাড়া কেমন? আপনি জানেন এশিয়া আন্তর্জাতিক যে মেলায় আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটা অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু দেশি বিদেশি সহ ২৪৮টি অর্থাৎ প্রায় ২৫০টি স্টল এখানে রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম সামগ্রী বিক্রি করছে এবং একই সাথে আজকে যেহেতু শুক্রবার দিন, সরকারি ছুটির দিনটিতে কিন্তু বেশ দর্শনার্থীর সাথে ক্রেতাদের কিন্তু বেশ ভিড় আমরা দেখতে পেরেছি এবং একই সাথে কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু প্রথমে এসে দেখছেন এবং একই সাথে এখানে যেহেতু অনেক ধরনের রিয়েল এস্টেট থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, খাবার দাবার সব কিছু এখানে পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছেন তাদের পছন্দ মতো জিনিসটি তারা কিনতে পারছেন। একই সাথে বাহিরের শপিং মলগুলোতে যে ধরনের দাম, সে তুলনায় কিন্তু এখানের দামটা একটু কম, সেটার জন্য কিন্তু তারা একটু স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে যদি আমি বলি, ৪টা নাগাদ কিন্তু এখানে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা নিয়ে এসেছিলেন, এসে কিন্তু এই যে মেলা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি বলেছেন যে এই মেলা, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা সারা দেশব্যাপী অর্থাৎ ৬৪টি জেলায় আগামীতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও তিনি আমাদেরকে বলেছেন। একই সাথে যে এই মেলার ধারাবাহিকতাও অব্যাহত রাখবে। আরেকটু বলে থাকি যে আমরা জানি যে বিগত বছরগুলোতে কিন্তু বাণিজ্য মেলাটা আসলে এই জায়গাতে হতো, সেটা সরিয়ে কিন্তু এখন ৩০০ ফিটের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সে বিষয়ে কিন্তু তারা বলেছে, এখানে যারা মেলা কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছিলেন যে এই মেলাটায় আসলে ওই দিকে যাওয়াতে অনেক উদ্যোক্তারা কিন্তু সেই এত দূরে যাওয়াতে কিন্তু তারা একটু আগ্রহ প্রকাশ করে না। একই সাথে দর্শকদেরও যে একটা অনীহা থাকে এত দূরে যাওয়াতে, সেক্ষেত্রে তারাও চাচ্ছিল যে এই মেলাটা আগামীতে বাণিজ্য মেলা যেটা, ওইটা যেন এখানে আগারগাঁওয়ে চীনমৈত্রী হওয়ার একটা আসলে পরিকল্পনা রয়েছে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি আমরা একটু বলি যে এখানে কিন্তু বেশি বাচ্চাদের যে আসলে প্লে গ্রাউন্ডও এখানে তৈরি করা হয়েছে। এখানে বাচ্চাদের বিভিন্ন নাগরদোলা থেকে শুরু করে স্লাইডিংয়ের ব্যবস্থা করেছে। এখানে আমরা বাচ্চাদের অভিভাবক সহ বাচ্চাদের ভিড় দেখতে পারছি। তারা কিন্তু এখানে সবাই বাচ্চারা এখানে এসে তারা ওইখানে খেলাধুলা করছেন। একই সাথে খাবার দাবারের ফুড কোর্ট সহ বিভিন্ন রকমের খাবার দাবার আয়োজন আছে এখানে। তো সময় যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে।
তো এই ছিল আসলে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ তথ্য আমার কাছে। শীতের আগমনের শুরুতেই ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্রের বিশালতা, হিমেল হাওয়া আর নীল জলরাশির সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠছেন নানা বয়সী মানুষ। ছুটির দিনে সকাল থেকেই কক্সবাজারের সুগন্ধা, কলাতলি ও লাবণী পয়েন্টে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। শীতের আগমনে পর্যটক বাড়ায় কক্সবাজারের ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কোথাও ৭০ থেকে ৮০% রুম বুকিং হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, গেল অক্টোবরের মাঝামাঝি থেকে কক্সবাজারের পর্যটন খাতে সুদিন যাচ্ছে। ছুটির 2 দিনে শত কোটি টাকা ব্যবসার আশা তাদের। এদিকে মোহনীয় সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটছে কুয়াকাটায়, যাতে আপন রূপে ফিরেছে সমুদ্রকন্যা কুয়াকাটা। চাঙা হয়ে উঠেছে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। 2 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট বুকিং হয়েছে 90% রুম, যাতে ছুটির 2 দিনে 50 কোটি টাকা বাণিজ্যের আশা করছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া সাজেক, রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের 60 থেকে 70% বুকিং হয়েছে। এতে ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই বছর কক্সবাজারে প্রতি মাসে 4 বার বা 2 বার হলেও আসছে, কারণ কক্সবাজার আমার কাছে কক্সবাজারই। পরিবেশ সুন্দর, আবহাওয়া সুন্দর, আমরা ফ্যামিলি সহ আসছি। সবসময় সব জায়গাতেই ঘুরতে ভালো লাগে, তো কক্সবাজার তো একটু বেশি ভালো লাগে। আমাদের কাছে কুয়াকাটা মনোরম পরিবেশ, সব দিক শৃঙ্খলাবোধ ঠিক আছে। কুয়াকাটাই একমাত্র সমুদ্রকন্যা যেখানে বসে এক জায়গায় বসে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। এদিকে রাঙামাটিতে বাড়তে শুরু করেছে পর্যটকে আনাগোনা। এরই মধ্যে বুকিং হয়েছে সাজেক, রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের 60 থেকে 70% হোটেল, মোটেল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির পলওয়েল পার্ক থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের কী অবস্থা জানাবেন। শিউল, আপনি জানেন যে রাঙামাটির যে পর্যটনের মূল আকর্ষণ সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার কাপ্তাই লেককে কেন্দ্র করে। এর সঙ্গে রয়েছে বিস্তীর্ণ যে সবুজ পাহাড়, এখানের যে ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, সব মিলিয়ে এখানকার যে পাহাড়, ঝর্ণা এবং যে হ্রদ, এই 3টি বিষয়কে একসঙ্গে দেখার জন্য মূলত সারা দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। প্রকৃতি প্রেমীদের পদচারণায় সারা বছরই মূলত এই রাঙামাটি মুখর থাকে। একটুখানি বলে রাখি যে পর্যটন মৌসুম আপনি জানেন যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাতে মৌসুম হিসেবে ধরা হয় রাঙামাটির পর্যটন খাতে। সেই হিসেবে নভেম্বরের প্রথম থেকে মূলত পর্যটকদের বেশ উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সাজেক, রাঙামাটি শহর এবং কাপ্তাই, এই 3টি পর্যটন কেন্দ্রে ব্যাপক পর্যটকদের উপস্থিতি রয়েছে বলে এখানকার যারা হোটেল, মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। তারা জানাচ্ছেন যে সেখানে অন্তত 60 থেকে 70% এখন বুকিং রয়েছে। এর কয়েকদিন আগেও যেহেতু পর্যটনে একটু খরা গিয়েছে, সেই জায়গা থেকে নতুন করে পর্যটকদের উপস্থিতি বাড়ায় তাদের ব্যবসায় বেশ বলা যায় চাঙ্গা হতে শুরু করেছে। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি শহর যেমন রয়েছে সেখানে সুবলং এবং আসাম বস্তি কাপ্তাই সড়ক, রাঙ্গামাটি শহরের পর্যটন যে সেতু রয়েছে, ঝুলন্ত সেতু এবং পলওয়েল পার্ক এবং একই সঙ্গে যে আরণ্যক রিসোর্ট রয়েছে, এই কয়েকটি স্পটেই মূলত পর্যটকদের বেশ আনাগোনা হয় এবং একই সঙ্গে কাপ্তাই এবং সাজেক পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে যেটি বলা যায়, স্বাভাবিকভাবে পর্যটকদের উপস্থিতি হলে মৌসুমে অন্তত দৈনিক 1 থেকে 1.5 কোটি টাকা বাণিজ্য হয় এই পর্যটন খাতে এবং সেখানে পর্যটকদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে বলে রাখি যে রাঙ্গামাটি শহর এবং কাপ্তাই, সাজেক 3টি পর্যটন কেন্দ্র অন্তত এক রাতে 10,000 পর্যটক অবস্থান করতে পারেন এবং অন্তত যে বিশেষ করে ছুটির দিনগুলোতে 10 থেকে 12,000 পর্যটকদের উপস্থিত হয় রাঙ্গামাটি 3টি পর্যটন কেন্দ্রে। এর বাইরে যদি বলি ঈদ এবং পুজো, এই সময়টাতে যে লম্বা ছুটিগুলো হয় তখন পর্যটকদের উপস্থিতি 50 থেকে 70,000 পর্যন্ত ছাড়িয়ে যায়। এই সময়টাতে ব্যাপক পর্যটকদের উপস্থিতি হয়। বিশেষ করে এই শীত মৌসুমে পর্যটকদের আগমন বেশ বেড়ে যায়। এই কারণে এখানকার ব্যবসা, বিশেষ করে রাঙ্গামাটি হোটেল, মোটেল খাত রয়েছে এবং এখানে যে আবাসিক হোটেল, মোটেলের বাইরে যে খাবারের দোকানগুলো রয়েছে এবং সড়ক ও নৌ ভ্রমণের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং পর্যটন খাত এবং সর্বোপরি যে এখানকার স্থানীয় যে উৎপাদিত পোশাক রয়েছে, তাঁতের পোশাক, সেই পোশাক, এই 5টি খাত কেন্দ্রিক যে ব্যবসা, সেই ব্যবসাগুলো বেশ জমে ওঠে। রাঙ্গামাটি পলওয়েল পার্ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শিউল, শীতের শুরুতেই বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা, সে খবরই রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।
শীতের শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বসেছে হরেক স্বাদের পিঠার বাজার। এসব পিঠার স্বাদ নিতে ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাহিরের ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, ক্রেতাদের ভিড় কেমন আর কি কি পিঠা বিক্রি হচ্ছে সেখানে? সিউল শীত আসলেই কিন্তু হরেক রকম পিঠাপুলির স্বাদ নেওয়া যে ব্যাপারটি, সেটি কিন্তু একটি বাঙালি ঐতিহ্যের আসলে অনেক বড় একটি অন্যতম অংশ। এবং এই শীত এখন পর্যন্ত প্রকৃতিতে কিন্তু শীতের যে আগমনী বার্তা সেটি পাওয়া যাচ্ছে। সেই সাথে করে কিন্তু রাজশাহীতে এই শীতের যে আগমনী বার্তা পাওয়ার শুরু থেকেই বলা যায় যে রাজশাহীর এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কিন্তু হরেক স্বাদের পিঠার যে বাজার সেটি করছেন। এবার কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। এই টিএসসি চত্বরে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই কিন্তু বেশিরভাগ স্টলে আসলে পরিচালিত হচ্ছে এই স্টলগুলো, এবং সেখানে হরেক স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে। ঝাল মিষ্টি স্বাদের পিঠার স্বাদ নিচ্ছেন ক্রেতারা। প্রতিদিনই দুপুর 3টা থেকে আসলে রাত 10টা পর্যন্ত কিন্তু এই পিঠার বেচা কেনা চলে এবং জমজমাট আয়োজন চলে। আজকে ছুটির দিন হওয়াতে এখানে কিন্তু দর্শনার্থী এবং ক্রেতা যারা রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের ক্রেতাদের উপস্থিতি কিন্তু অনেকাংশেই বেশি। একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু হরেক স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে। পাকন, পাটিসাপটা, এছাড়া রসে তৈরি বিভিন্ন পিঠা, ভাপা পিঠা, পাশাপাশি ঝাল পুলি, মিষ্টি পুলি, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। পাকন পিঠা, পুলি পিঠা ছাড়াও কিন্তু নানা স্বাদের পিঠা তারা বিক্রি করছেন। পাশাপাশি মিষ্টি জাতীয় বিভিন্ন যে খাবার সামগ্রী সেগুলোও কিন্তু রেখেছে প্রতিটি স্টলে। আমরা দেখছি এখানকার যারা রয়েছেন শিক্ষার্থীরা বলছেন প্রতিটি স্টলে তারা প্রতিদিনই এই দুপুর বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত যে সময়টি তারা আসলে এখানে দেন, তাতে করে তাদের বেচা কেনা হয় প্রতিদিন 8,000 টাকার মতন। এবং ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্রবার শনিবার করে যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে তাদের বিক্রি কিন্তু 10,000-এরও ছাড়িয়ে যায় বলছেন তারা। এছাড়া তারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হরেক স্বাদের পিঠা স্বাদ নিচ্ছেন। বাইরের বিভিন্ন ক্রেতারা এসেছেন এখানে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন যারা, তারাও কিন্তু এখানে এসে আসলে একবার হলেও এখানকার যে পিঠা রয়েছে সেই পিঠার স্বাদ নিচ্ছেন। এখানে মাদুর পেতে, এছাড়া পাশে কিন্তু চেয়ারের ব্যবস্থা রয়েছে, সেখানে বসেও আসলে ক্রেতারা পিঠা স্বাদ নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেহেতু পড়াশোনার স্বার্থেই আসলে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করেন, এবং এতে করে তাদের কিন্তু আসলে মায়ের হাতের যে পিঠার স্মৃতি সেটিও অনেকটা এই পিঠা স্টলগুলো থেকে পিঠা কিনে খেয়েও আসলে তারা এই শীতের সময়টিতে সেই বিষয়টিকে উদযাপন করেন। শীত এলেই আসলে প্রত্যেকেই কিন্তু পিঠার স্বাদ নিতে এখানে আসছেন। একটু জানিয়ে রাখি এখানে কিন্তু শত শত মানুষের আনাগোনা আজকে ঘটেছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এবং দুপুর পর থেকেই এই পিঠা তৈরির যে কার্যক্রম বা প্রস্তুতি সেটি কিন্তু এখানকার যারা রাঁধুনিরা রয়েছেন তারা শুরু করেছেন। এখানে প্রত্যেকটি স্টলেই কিন্তু আসলে যে নারী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পিঠা বানানোর যে কাজ তারা কিন্তু প্রতিদিন করেন। এখানে সারি সারি যে উনুন রয়েছে সেই উনুনে করেই আসলে এক একটি উনুনে কিন্তু এক এক ধরনের পিঠা তারা তৈরি করছেন এবং পাশাপাশি বিক্রি করছেন। এখানে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই পিঠার সাথে সাথে আসলে চিতই পিঠার সাথে খাওয়ার জন্য কিন্তু 6 থেকে 7 রকমের ভর্তা পাওয়া যায়, সেটি মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেকে নিতে পারে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে হরেক রকম পিঠা বিক্রির সর্বশেষ। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। অনুষ্ঠিত হচ্ছে রিয়েলিটি শোটির কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব। সকাল থেকে নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বাছাই পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর GM মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মহিদুল ইসলাম। নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এবং ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও সুন্দর হাতের লেখার জন্য সেরা 3 জন পাবে পুরস্কার। আমাদের এই আয়োজনের স্লোগান হচ্ছে বাংলায় জাগি ভরপুর। আমরা চাই যে বাংলাকে আমাদের মর্মে ধারণ করতে, আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলাকে সঠিকভাবে ছড়িয়ে দিতে, বাংলা ঐতিহ্য, বাংলা চর্চা, বাংলা বানান এগুলো যেন আমাদের নতুন প্রজন্ম সঠিকভাবে জানতে পারে, এবং বাংলা যে আমাদের বাংলায় যে এতদিনের যে ঐতিহ্য এবং ঐতিহ্য অনুযায়ী যেন আমরা বাঁচতে পারি।
মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে 3টি বিমান নিয়ে যাত্রা শুরু করা বিমান বাহিনী এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ নানা প্রযুক্তিতে সমৃদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি আরও বলেন, অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে আরও অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএফএফ শাহীন হলে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠানে কিলো ফ্লাইট ও অন্যান্য বিমান বাহিনীর সদস্যদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। বলেন, খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। আজকের আধুনিক ও সুপরিসর বিমান বাহিনী আমাদের পূর্বসূরিদের বিচক্ষণতা, দূরদৃষ্টি, গতিশীল নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমেরই ফসল। আমরা চেষ্টা করছি বিমান বাহিনীর উন্নয়নের ক্রমধারাকে আরও সামনে এগিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান, সুপরিসর পরিবহন বিমান, অত্যাধুনিক হেলিকপ্টার, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম। সাইক্লোন বোম্বের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল ও প্যাসিফিক নর্থ ওয়েস্ট অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখনও পর্যন্ত 2 জনের প্রাণহানি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎহীন অবস্থায় অন্তত 18,000 পরিবার। বৃহস্পতিবার জরুরি ঘোষণায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, বৈরী আবহাওয়ার কারণে জেনারেটর ও আইপিএস বিকলের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। পাহাড় ধসের পাশাপাশি আকস্মিক ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ার উত্তরে উপকূলীয় অঞ্চলে নদীর পানি বেড়ে গিয়ে যে কোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এছাড়া সাইক্লোনের প্রভাবে শুধু ওয়াশিংটন অঙ্গরাজ্যে 2.5 লাখের বেশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। আরেক রাজ্য ওরেগনের ওপর দিয়ে ঘন্টায় 85 কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। চলতি বছরে এ নিয়ে 7 বার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ডের রাজধানী রেকজানেস। বুধবার দিনগত রাত থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের লাভা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী 3 কিলোমিটার এলাকা জুড়ে। বৃহস্পতিবার রাতেও সক্রিয় ছিল আগ্নেয়গিরি। ধোঁয়ায় ঢাকা পড়েছে রাজধানীর আকাশ। যদিও গেল অগাস্টের তুলনায় এবারের অগ্ন্যুৎপাতের তীব্রতা কম বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তবে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে আগ্নেয়গিরিটি আবারও জেগে ওঠায় নিশ্চিন্ত হতে পারছে না কর্তৃপক্ষ। গেল 3 বছরে এ নিয়ে 10 বার অগ্ন্যুৎপাত দেখলেন আইসল্যান্ডবাসী। এর জন্য পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গেল বুধবার রাজধানী রেকজেনেসে টানা 45 মিনিট ধরে লাভার উদগীরণ রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দপ্তর। 3 কিলোমিটারের বেশি এলাকায় সে লাভা ছড়িয়ে পড়লেও স্বাভাবিক আছে যান চলাচল ও জরুরি সেবা। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ না আসলেও হতাহতের খবর পাওয়া যায়নি। শীতকালের প্রথম তুষারপাত দেখতে উন্মাদনা শুরু হয়েছে ইউরোপের নানা দেশে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে বরফে ঢেকে যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের পথঘাট। এতেই আনন্দে মাতোয়ারা হন বিদেশি পর্যটকরা। তুষারপাত দেখতে শহরের অলিগলিতে ভিড় করছেন স্থানীয়রা। প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তুষারপাত দেখতে রীতিমতো ভিড় পড়ে গেছে। বরফের পুতুল বানিয়ে সেলফি তুলে দারুণ সময় কাটান স্থানীয়রা। সাথে অংশ নিয়েছেন পর্যটকরাও। বিকাল নাগাদ তুষারপাত থেমে গেলেও শুক্রবার 31টি কাউন্টিতে তুষারপাতের পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে ফরাসিদের মতো বছরের প্রথম তুষারপাত দেখেছেন ইউক্রেনীয় বাসিন্দারা। যদিও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার হামলার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নিয়েছেন তারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার দুর্ভাবনার থাকলেও মৌসুমি আবহাওয়ার সৌন্দর্য উপভোগ করতে চান তারা। এর আগে গেল বুধবার বছরের প্রথম তুষারপাত দেখেছে ইউরোপের আরেক দেশ জার্মানি।
গেল 2 সপ্তাহে মেথানল মেশানো অ্যালকোহল পান করে পূর্ব এশিয়ার দেশ লাওসে অন্তত 5 জন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। এশিয়ার দেশগুলোতে অ্যালকোহল জাতীয় পানীয় পান করে বিষক্রিয়ার মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পর্যটন খাতে এর বিরূপ প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নিহতদের মধ্যে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান 2 নারী, 1 জন মার্কিন ও 2 জন ডেনমার্কের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া গুরুতর অসুস্থ আরেক অস্ট্রেলিয়ান নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগেও এশিয়ার অধিকাংশ ভেজাল অ্যালকোহলে মেথানল বা উড স্পিরিট নামের একটি রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। বিষক্রিয়ায় যে 5 পর্যটকের মৃত্যু হয়েছে তাদের সোশ্যাল অ্যাকাউন্টের সবশেষ ও তদন্ত প্রতিবেদন থেকেও এটি স্পষ্ট যে তাদের পানীয়তে মেথানলের উপস্থিতি ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দক্ষিণ ও পূর্ব এশিয়ার অনুন্নত দেশগুলোতে মিথানল বা মেথানল বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা যে হারে বাড়ছে তাতে করে এসব অঞ্চলে ভ্রমণে অনুৎসাহিত বোধ করছেন পর্যটকরা। যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে প্যাম বন্ডাইকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। 59 বছর বয়সী রিপাবলিকান এই নারী এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। প্রথমবারের মতো অভিশংসনের বিচারের সময় ট্রাম্পের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন প্যাম বন্ডাই। এদিকে বিতর্কের মুখে বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিজের নাম প্রত্যাহার করে নেন ম্যাট গায়েটসও। যৌন নিপীড়ন ও মাদক সেবনের অভিযোগে ম্যাটের বিরুদ্ধে তদন্ত চলছিল। সরে দাঁড়ালেও ট্রাম্প প্রশাসনকে সবসময় সমর্থন দেওয়ার কথা জানান তিনি। বিটকয়েনের বিনিময় মূল্য $1,00,000 ছুঁই। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2 সপ্তাহ ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বেড়েছে 40% বেশি। ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালার কারণে বিটকয়েনের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 2009 সালের 3রা জানুয়ারি প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় বিটকয়েন। 2022 সালের শেষের দিকে বড় ধসের পর মুদ্রাটির বিনিময় মূল্য দাঁড়ায় মাত্র $16,000। তবে চলতি বছরের শুরুতে বেশ কিছু এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডকে অনুমোদন দেয় মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর থেকে বাড়ছে বিটকয়েনের দাম। এছাড়াও ভার্চুয়াল কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য পৌঁছেছে ইতিহাস সর্বোচ্চ $3 ট্রিলিয়ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 2 ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্ব এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। মুখোমুখি 20 দেখায় এখন পর্যন্ত উইন্ডিজের জয় 14 ম্যাচে 4টি জিতেছে বাংলাদেশ। টাইগারদের সর্বনিম্ন টেস্ট ইনিংসের রেকর্ড এই ভেন্যুতেই। প্রথম টেস্টের আগে উজ্জীবিত বাংলাদেশ। নিজেদের 50তম টেস্ট স্মরণীয় করে রাখতে চান নতুন অধিনায়ক মেহেদী মিরাজ। অ্যান্টিগায় খেলার আগের আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অ্যান্টিগাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যেহেতু 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য আমার জন্য অনেক ভালো একটা পাওয়া এবং আমি মনে করি দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা জন্য স্মরণীয় করে রাখতে পারি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সকালে ক্রিকেটার, কোচ সহ বাকি সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে টিম হোটেলে যান সফররত নারী ক্রিকেটাররা। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টাইগার্সদের বিপক্ষে 29 নভেম্বর শুরু হবে লড়াই। ধারাবাহিক ক্রমে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে 30 নভেম্বর এবং 2 ডিসেম্বর। 3 দিন বিরতির পর 5 ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি20 ম্যাচ। বাকি খেলা হবে যথাক্রমে 7 ও 9 ডিসেম্বর। সংক্ষিপ্ত ফরম্যাটে 2 দলের দেখা হয়েছে 11 বার। এর মধ্যে 8 বারই জয়ের ঝান্ডা উড়িয়েছেন জ্যোতি মুর্শিদরা।
অন্যদিকে 50 ওভারের ক্রিকেটে 6 ম্যাচের লড়াই বাংলাদেশ জয় 3টিতে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন www.facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন।